হ্যালো গাইজ, আজ আমরা এক্সপ্লেন করব 2024 সালে নতুন এনিমি মিশন ইউজোগর ফ্যামিলি। কাহিনীর শুরুতে ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের কেউ একজন বলে, মানুষ তখনই সেই জিনিসটাকে কদর করে যখন সে সেটাকে হারিয়ে ফেলে, আর কাউকে হারানো খুবই সহজ একটা ব্যাপার। এরপর সিন আমাদের মেইন ক্যারেক্টারের কাছে যায়, যার পুরো পরিবারে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে এবং সেই অ্যাক্সিডেন্টে সেও অনেক আহত হয়েছে। এরপর সে তার পাশের মেয়েটাকে দেখে ভাবে, আমি কি একেও হারিয়ে ফেলবো? এটা ভেবেই সে ভয় পেয়ে যায়। ব্যাপারটা বুঝতে পেরে মেয়েটা আমাদের মেইন ক্যারেক্টারকে বলে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। যেটা শুনে আমাদের মেইন ক্যারেক্টার কেঁদে দেয়। এর কিছুক্ষণ পর আমরা দেখতে পারি মেইন ক্যারেক্টার একটা ক্লাসরুমে বসে আছে। সেখানে তিনটা ছেলে আসে এবং তাকে বলে, আসনা দয়া করে আমাদের সাথে একটু ঘুরতে চলো। কিন্তু আসনা এটাতে মানা করে দেয়। আসনা অনেকবার তাদেরকে এভাবেই মানা করেছে। আসনার রিপ্লাই শুনে তাদের ভেতরে একটা ছেলে বলে ওঠে, আরে ভাই, তুমি আমাদের সাথে কেন ঘুরতে যাও না? তোমাকে একা দেখে তো আমাদেরও ভালো লাগে না। তাদের কথা শুনে আসনা অনেক বেশি নার্ভাস হয়ে যায়। এতটা নার্ভাস হয়ে যায় যে পুরো অজ্ঞানী হয়ে যায়। আর তার এরকম আচরণের কারণে ক্লাসের সবাই তাকে ইন্ট্রোভার্ট ছেলে হিসেবে জানে। এর কিছুক্ষণ পর সেই ছেলেগুলো সেখান থেকে চলে যায়। যার পরে আসনার পেছন থেকে সুমি চলে আসে এবং তাকে বলে যে, আচ্ছা যাই হোক, এখন লাঞ্চ টাইম হয়ে গেছে এবং আমি জানি যে তোমার কাজের জন্য তুমি ঠিক মতো খাবারও খেতে পারছো না, তাই আমি তোমার জন্য তোমার ফেভারিট লাঞ্চ নিয়ে আসছি। কিন্তু তাদের এই কথার মাঝে আমরা দেখতে পাই যে সেই তিনটা ছেলে যারা আসানোর সাথে কথা বললো, তারা লুকিয়ে লুকিয়ে তাদের দুজনকে দেখছিল, বা বলা যায় যে সুমিকে দেখছিল, কারণ সেখানকার সকলেই সুমিকে বেশ পছন্দ করে। একই সাথে এখানে আমরা আরো জানতে পারি যে সুমি এবং আসানো দুজনেই ছোটবেলার বন্ধু। সুমি আকানেকে আরো বলে, তোমার জন্য আমার অনেক চিন্তা হয়, তুমি যেন আবার সারা জীবন একাই থেকে যাও। যেটাতে আসানো বলে, তুমি কি বলার? আর এমনিতে তুমি তো অনেক ছেলেকে রিজেক্ট করে দাও, কিছু কিছু ছেলে তো অনেক হ্যান্ডসামে বের হয়, তারপরও তুমি কেন জানি না রিজেক্ট করেই দাও। যেটা শুনে সুমি বলে, তুমি আমাকে নিয়ে চিন্তা করা বাদ দাও, তোমার নিজেকে ঠিক করা উচিত, কারণ তোমাকে যদি এই অবস্থায় তোমার পরিবার দেখে তাহলে তারা উদাস হয়ে যাবে। এটা বলে সে আসনোকে খাবার খাওয়ানোর চেষ্টা করতে থাকে। আসনো সেই খাবারটা খেতেই যাবে, কিন্তু অন্য আরেকজন এসে সেই খাবারটা খেয়ে নেয় এবং যে সেই খাবারটা খেলো তার নাম হলো হিরোকাওয়া সেনসেই। সেনসেইকে এখানে দেখে আসনো তো অনেক অবাক হয়ে যায় এবং ভাবে এখানে কখন আসলো। তখন সুমি সেনসেইকে বলে, সেনসেই আপনি তো লেকচার দেওয়ার জন্য বিদেশ গিয়েছিলেন তাই না? যেটা শুনে সেনসেই উত্তর দেয়, হ্যাঁ আমি গিয়েছিলাম, কিন্তু তোমার হাতের খাবার আমার অনেক প্রিয়, তাই আমি আমার শিডিউলকে কিছুটা চেঞ্জ করলাম, যদিও তুমিও অনেক সুন্দরী দেখাচ্ছ। যেটা শুনে সুমি রেগে গিয়ে সেনসেইকে বলে, এরকম চললে আমি কিন্তু আপনার নামে রিপোর্ট করে দেবো সেনসেই, তাই আপনার এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু যাওয়ার সময় সেনসেই আসনোকে ক্লাস শেষ হওয়ার পর তার সাথে দেখা করতে বলে এবং এটা বলে সেনসেই সেখান থেকে চলে যায়। এতে আসানে কিছুই বুঝতে পারে না। স্কুল শেষ হওয়ার পর বাকি বাচ্চারা তাকে গুড বাই বলে সেখান থেকে চলে যায় এবং আসানে তখন সেনসেইয়ের সাথে দেখা করার জন্য অফিস রুমে যাচ্ছিল এবং যেতে যেতে সে ভাবে যে সেই অ্যাক্সিডেন্টের পর আমি এখনো কোনো কিছুতে মন দিতে পারি না। এভাবে সে একসময় সেনসেইয়ের অফিস রুমে চলে যায়। এরপরে তারা দুজনে একসাথে বসে পড়ে। আসানে সেনসেইকে প্রশ্ন করে, আপনি এখানে আমাকে কেন এনেছেন? উত্তরে সেনসেই বলে, আমি তোমাকে এখানে আমার কালেকশন দেখানোর জন্য নিয়ে এসেছি। এরপরে সেনসেই তার মোবাইল বের করে আসানেকে তার কালেকশন দেখায়। আসানে দেখতে পায় সেখানে সুমির কিছু সিক্রেট ফটো ছিল। আসানে ভাবে, আমি জানতাম যে সুমি হিরোকাওয়া সেনসেইয়ের ফেভারিট স্টুডেন্ট, কিন্তু আমার এটা জানা ছিল না যে ব্যাপারটা এইরকম। হিরোকাওয়া সেনসেই তার কালেকশনের ভেতরে তার কিছু ফেভারিট কালেকশন আসানেকে দেখায়, যেটা দেখে আমাদের আসানে তো একদম ট্রমাতে চলে যায়। হিরোকাওয়া সেনসেইয়ের কাছে সুমির কিছু ছোটবেলারও ছবি ছিল। এই সকল কিছু আসানেকে একদম অবাক করে দেয়, কিন্তু আসানে আবার ভাবে যে কিভাবে একজন সেনসেইয়ের কাছে তার স্টুডেন্টের ছোটবেলার ছবি থাকতে পারে। তখন সেনসেই বলে, আমি সুমিকে অনেক আগে থেকে দেখে আসছি, সে অনেক সুন্দর, তাই কাউকে না কাউকে তো তার হেফাজত করতেই হবে। এই ছেলেটা গতকাল সুমিকে প্রপোজ করেছিল এবং তারপরে আমি একে খুব ভালোবেসে বুঝিয়েছি এবং সে খুশি খুশি আমার কথাগুলো মেনে নিয়েছিল। কিন্তু আমরা দেখতে পাই সে সেই ছেলেটিকে অনেক খারাপ একটা অবস্থা করে রেখেছিল এবং তার একটা ভিডিও করে রেখেছিল, যেটা দেখে আসানে ভয় পেয়ে যায়। কিন্তু তখনই সেনসেই একটা চাকু বের করে আসানের গলার কাছে নিয়ে আসে এবং বলে, তোমার উপর আমি অনেক দিন যাবত চোখে চোখে রাখছিলাম। এতদিন আমি তোমাকে কিছু বলিনি, কারণ তুমি সুমির চাইল্ডহুড ফ্রেন্ড, কিন্তু এখন পরিস্থিতিটা পরিবর্তন হচ্ছে। বেচারা আসানে এখানে নড়াচড়া পর্যন্ত করতে পারতেছিল না। সেনসেই আবার বলে, এসব পার্সোনালি নিও না, আমি এই সকল কিছুই আমার ছোট্ট বোনের জন্য করছি। কিন্তু তখনই সেখানে একটা মেয়ে চলে আসে এবং সে এসেই একটা সুইচ অন করে, যার পরই রুমের ভেতরে একটা তীব্র আলো দেখা যায়। যেটার পরে সেনসেই দেখে আসানে তার পাশে থেকে উধাও হয়ে গেছে।
অন্য সিনে যখন আসানের চোখ খোলে তখন সে সুমি সহ আরো অনেক লোককে দেখতে পায়। তাদের অদ্ভুত অদ্ভুত চেহারাগুলো দেখে আসান অনেক ভয় পেয়ে যায় এবং তাদের থেকে দূরে চলে আসে। যেটা দেখে সুমি বলে, আরে ভয় পেও না, এর সকলে আমার বোন এবং ভাইয়েরা। যেটা শুনে আসানে আবারও অবাক হয়ে যায়। এরপর সুমি সকলের পরিচয় দিতে শুরু করে। এটা আমার বড় বোন হুতাওয়া, এবং এটা আমার বড় ভাই শিনজো, এবং এটা আমার বড় বোন শিয়ন, এ হলো ক্যানগো, এ নানাও, এবং এটা আমাদের পেট, এবং আমাদের এই পুরো বংশটাই গোয়েন্দাগিরি করে। সত্যি এ সকল কিছু তোমার কাছ থেকে 10 বছর লুকিয়ে রাখা খুবই কষ্টকর ছিল। তখন আসানা বলে, এসে তুমি কি বলছো, আমি কিছুই বুঝতে পারতেছি না। সুমি বলে, আমি তো সকল কিছুই বলে দিয়েছি, আমরা সকলেই গোয়েন্দা। যেটা শুনে আসানা হয়রান হয়ে যায় এবং বলে, কি তোমরা হয়তো বা কোনো প্র্যাঙ্ক করতেছো, এবং এই গুলি অবশ্যই এটা নকল। কিন্তু যখন সে একটা গুলি শুট করে তখনই সে বুঝতে পারে এই গুলিটা আসল। এরপর সেই পরিবারের অন্য সদস্যরা বলতে শুরু করে, গোয়েন্দা হওয়া তো একটা সহজ একটা বিষয়। যদিও রিভিউর দিক থেকে আমাদের পরিবার 4.8 পেয়েছে, তারপরও আমাদের পরিবারে এই বিষয়ে নাম আছে। তারপর আমাদের পরিবারের বেশ গোয়েন্দা হলো কোইচিরো, যে আমাদের পরিবারের সবচেয়ে বড় ভাই। তখন আসানে প্রশ্ন করে, কিন্তু সে আমার পেছনে কেন পড়লো? যেটা শুনে হুতাওয়া তাকে বলে, আমরা শুনেছি যে সুমিকে কেউ মারার চেষ্টা করছে। যদিও এই খবরটা আমরা অনলাইনে শুনেছি। আকানে দেখে যে সোশ্যাল মিডিয়াতে তাদের অনেক ফলোয়ার আছে। এরপর সে আরো বলতে শুরু করে, অনেক বছর আগে সুমি অনেক মারাত্মকভাবে আহত হয়ে গিয়েছিল এবং তার এই সাদা চুল এই অ্যাক্সিডেন্টের জন্যই হয়েছিল। যেটাতে কোইচিরো অনেক বেশি ভেঙে পড়েছিল এবং এই সকল কিছুর জন্য সে নিজেকে দায়ী করছিল। এবং এই ঘটনার পর থেকে সে সুমির সেফটি নিয়ে অনেক সিরিয়াস হয়ে গিয়েছিল। সে নিজের নাম এবং নিজের জবও চেঞ্জ করে নিয়েছে শুধুমাত্র সুমির উপর নজর রাখার জন্য। এবং এরপর থেকে সে সুমির কাছাকাছি কাউকে আসতে দেয়নি। যদিও সে তোমাকে পছন্দ করে না, কিন্তু তুমি সুমির ছোটবেলার বন্ধু দেখে সে তোমাকে এখন পর্যন্ত কিছুই করেনি। কিন্তু বর্তমানে কোইচিরোর কাছে তোমাকে মারার জন্য একটা রিজন আছে। এরপরই সেখানে অ্যালার্ম বাজতে শুরু করে, কারণ কোইচিরো সেখানে তাকে মারার জন্য চলে এসেছে। কিন্তু তারা সকলে আগের থেকেই দরজাগুলো লক করে রেখেছিল এবং তার জন্য অনেকগুলো ফাঁদ পেতেও রেখেছিল। কিন্তু তারা সকলে এটাও জানতো যে এই সকল কিছু থাকার পরেও কিউচিরো তাদের পর্যন্ত এমনি পৌঁছে যাবে। তাই তারা সকলে কিউচিরোর সাথে ফাইট করার জন্য প্রস্তুতি নিতে থাকে, যদিও তাদের জেতার চান্স মাত্র 30%। তখন কিতাওয়া আসানাকে বলে, তোমার বাঁচার একটা চান্স আছে, কিউচিরো তোমার কিছুই করতে পারবে না যদি তুমি এবং সুমি বিয়ে করে নাও। যেটা শুনে আসানের তার পরিবারের কথা মনে পড়ে। সে কিছু বলার আগে সুমি তাদেরকে বলে, আমি এখন আসানাকে বিয়ে করতে পারবো না, কারণ সে অলরেডি তার পরিবারকে হারানোর জন্য একটা ট্রমার ভেতরে আছে। যদিও এটা সত্য যে তাদের পরিবারে একটা নিয়ম আছে যে কোনো ফ্যামিলি মেম্বারই তার অন্য ফ্যামিলি মেম্বারকে কখনোই মারতে পারবে না। এসব শুনে তারা সকলে তাদের বড় ভাইয়ের সঙ্গে লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। কিন্তু তারা সকলে একটা প্ল্যান তৈরি করার আগেই সেখানে হঠাৎ করে কোইচিরো চলে আসে এবং সকলেই সেটা দেখে অবাক হয়ে যায়, কারণ কেউ টেরই পায়নি যে কোইচিরো কখন সেখানে চলে এসেছে। তখন হুতাওয়া বলে ওঠে, তুমি এই ছেলেটা থেকে দূরেই থাকো। যেটা শুনে কিউচিরো বলে, আমরা জানি না যে এই ছেলেটা সুমির জন্য কতটা ক্ষতিকর হতে পারে। যেটা শুনে হুতাওয়া তাকে উপরে ঘোরাতে শুরু করে এবং অনেক জোরে সোফার উপরে ফেলে দেয় এবং এরপরই তারা সকলে মিলে এই কিউচিরোর উপর অ্যাটাক করতে শুরু করে। কিন্তু কিউচিরোর এতে কিছু যায় আসে না, সে তাদের সকল অ্যাটাকই ব্লক করে দেয়। এরপর কিউচিরো একটা অ্যাটাক করেই নানাও এবং শিনজোকে দূরে ছুড়ে মারে। কিউচিরো বলে, আমি তো তোমাদের সাথে লড়াই করতে চাই না, শুধু ওই ছেলেটাকে আমার কাছে দিয়ে দাও, আর তোমরা যদি আমার কথা না শোনো তাহলে। এটা বলেই সে তার হাত থেকে কিছু জালি বের করে, যেটা ওর স্পেশাল উইপন স্টিল স্পাইডার, এটা যে কোনো কিছুকে কেটে ফেলতে পারে। হুতাওয়া তখন তার সাথে লড়াই করার জন্য এগিয়ে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই খুব সহজেই সে সাদের সাথে ঝুলিয়ে দেয়। যেটা দেখে ক্যানগো সুমি এবং আসানাকে সেখান থেকে নিয়ে যায় এবং এরপর শিয়ন কিছু ড্রোন সেখানে নিয়ে আসে এবং সেই ড্রোনগুলো দিয়ে কিউচিরোর উপর হামলা করতে শুরু করে। এরপর সিন ওখানে কাট হয়ে যায়। অন্যদিকে আসানে সুমিকে বলে, ওরা কি ঠিক আছে? সুমি তখন বলে, এত চিন্তা করো না, আমাদের বংশ পরম্পরা অনুযায়ী কোনো ফ্যামিলি মেম্বারই অন্য ফ্যামিলি মেম্বারকে মারতে পারবে না, তাই তারা এক প্রকার ভাবে সেফই আছে। এবং এটার পর সুমি একটা গুপ্ত দরজা খোলে এবং ক্যাঙ্গো আসানের কোটটা খুলে নেয় এবং আসানেকে সেই দরজার ভেতরে পাঠিয়ে দেয়। এর কিছুক্ষণ পর শিয়নকে হারিয়ে কোইচিরো আসানে এবং সুমির কাছে চলে আসে এবং সেখানে গিয়ে সে সুমিকে নিজের কাছে আসতে বলে, কারণ সে চায় না যে আসানের রক্তের ছিটেফোঁটা সুমির শরীরে লাগুক। সুমি তখন কোইচিরোর দিকে এগোতে শুরু করে, কিন্তু হঠাৎই দেখা যায় যে সুমি তার পেটকে কোইচিরোর দিকে ছুড়ে মারে এবং একটা গান বের করে। কিন্তু কোইচিরো খুব সহজে সেই পেট এবং সুমির হাত তার জালি দিয়ে আটকিয়ে ফেলে। এরপর মোইচিরো সুমির কাছে যে বলে, প্রতিবারের মতো তুমি এবারও আমাকে ইমপ্রেস করে দিয়েছো। এরপর আমরা দেখতে পাই যে এটা আসলে সুমি না, এটা হলো কঙ্গো, যে নিজে তো খুব নিখুঁত ভাবে রূপ বদলাতে পারে, কিন্তু অন্যের রূপ বদলানো তার এখনো আরো একটু শিখতে হবে। এরপর সে আসল সুমিকে প্রশ্ন করে যে ছেলেটা আসলে কোথায় আছে। অন্যদিকে আমরা দেখতে পাই যে আসানের সেই গুপ্ত ঘরের ভেতরে বসে থেকে এসব দেখছিল। তখনই আসানের মনে পড়ে যে সুমি তাকে বলেছিল যে যাই কিছু হোক না কেন সে তার থেকে দূরে যাবে না। এরপর সুমিও তার নকল ফেস খুলে ফেলে এবং কোইচিরোকে বলে, আসানে আমার কোনো প্রকার ক্ষতি করার চেষ্টা করেনি এবং আপনি তোর পরিবার সম্পর্কে ভালোভাবে জানেন, তাই তারা কোনো ক্ষতি করেন না।
যেটা শুনে কৈচুরো বলে, আচ্ছা ঠিক আছে, আমি আর কোনো কিছু করব না, কিন্তু এটার ফলে তুমি আর কোনোদিন কখনোই বাইরে যেতে পারবে না, ইন্টারনেট ইউজ করবে না এবং এই দুনিয়া থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে যাবে, কারণ বাইরে তোমার অনেক বিপদ আছে এবং অ্যাজ এ বড় ভাই আমি এটা কখনোই হতে দিতে পারি না। যেদিন সেই অ্যাক্সিডেন্টটা ঘটেছিল সেদিন তো আমি তোমাকে প্রায় হারিয়ে ফেলেছিলাম, তো আমি এখন আর এটা হতে দিতে পারি না, আমি আমার জীবন দিয়ে হলেও তোমাকে রক্ষা করব। এসব বলতে বলতেই কৈচুরো সুমির ছুরিটা নিজের ভেতর নিয়ে নেয়, যেটা দেখে সুমি তো অনেক ভয় পেয়ে যায়। কৈচুরো বলে, ওই ছেলেটা সম্পর্কে ভুলে যাও এবং সবসময় আমার কাছে থাকো। সুমি এটাতে রাজি হয়ে যায়, কারণ সে চায় না যে আসানের কোনো প্রকার কোনো ক্ষতি হোক। কিন্তু তখনই আসানে সেই সিক্রেট রুম থেকে বের হয়ে আসে এবং বলে, সুমিকে ছেড়ে দাও। তখন কিউচুরো বলে, এটা আমাদের ফ্যামিলি ম্যাটার, এটার থেকে দূরেই থাকো। আসানে তখন ভাবে এ আমারই মতো, যে এর কাছের মানুষ, কিউচুরো ওকে হারাতে চায় না। তখন আসানে সুমিকে বলে, চলো এখন সেটাই করে যেটা তোমার বোন আমাদের বলেছিল এবং এটার জন্য আমি এখন প্রস্তুত আছি। যেটা শুনে সুমি হাসে এবং তার হাতের একটা আংটি আসানের দিকে ছুঁড়ে মারে। আসানের সে আংটিটা ধরতে যায়, কিন্তু সেটা ধরার আগে কিউচুরো তাদেরকে আটকে ফেলে। এরপর কিউচুরো বলে, আমি তোমাকে এটা কখনোই করতে দেব না। কিন্তু তারপরে আমরা দেখতে পাই যে হাত আটকে থাকার পরেও আসানে সে আংটিটাকে ধরে নেয়, যেটাতে তার হাত অনেকটা ড্যামেজ হয় এবং বলে, সুমি এখন থেকে আমি তোমার হেফাজত করব। এবং এটা বলেই সে তার হাতের মাধ্যমে সেই জালগুলো ছিঁড়ে দেয়। এরপরে সেখানে সকল ফ্যামিলি মেম্বাররা চলে আসে এবং এদিকে আসানে সে আংটিটা পরে নেয়। আমি তোমাদের আগে বলে রাখি যে এদের ফ্যামিলির নিয়ম অনুসারে কাউকে বিয়ে করার জন্য তাদের শুধুমাত্র তাদের আংটিটা এক্সচেঞ্জ করতে হয়। এরপর সুমি গিয়ে আসানেকে জড়িয়ে ধরে, যেটা দেখে সকল ফ্যামিলি মেম্বারই খুশি হয়, শুধুমাত্র কিউচুরো ছাড়া। সফুতাওয়া তখন কিউচুরোর কাছে যেয়ে বলে, এখন তুমি কেবল একটা কাজই করতে পারো, সেটা হলো আসানাকে সুমির কিভাবে প্রোটেক্ট করতে হয় সেটা শিখিয়ে দেওয়া। তো এপিসোড অন তোমাদের কেমন লাগলো? অবশ্যই ভালো লেগেছে। এপিসোড 2 এবং পরের এপিসোড গুলা আরো অনেক বেশি ইন্টারেস্টিং এবং স্টোরি লাইন এবং ফাইটিং গুলা বেশ ভালো। তো পরের এপিসোড গুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং তোমার এনিমি ফ্যান বন্ধুকে শেয়ার করে এক্ষুনি চ্যানেল থেকে বের হয়ে যাও। টাটা।